হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যে কবিতা তার যাবতীয় অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করে যাক। আমাদের প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? এর উত্তর কি হবে? না, এর উত্তর হবে অশ্বত্থ গাছটি ছাতার মতোই তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। তার পরের প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? এর উত্তর হবে রাখালরা গাছের তলায় শুয়ে আকাশে ভাসমান মেঘেদের আনাগোনা দেখছে। পরবর্তী প্রশ্ন, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? এর উত্তর হবে নদীর ধারে শুকনো ঘরের আঁঠি বোঝাই করার নৌকো বাঁধার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। তো এখানে একটা মিস্টেক আছে, এই যে তোমাদের ঘরের আঁঠি আছে না, এটা ঘরের না, এটা হবে খড়ের আঁঠি। ঠিক আছে, এটা একটু তোমরা সংশোধন করে নেবে। চলো পরের প্রশ্ন, 3 দাগে আছে, একেই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো প্রশ্ন আছে কি তৃণর একেই অর্থযুক্ত শব্দ কি হবে? না ঘাস। তেমনি আছে তটিনী, তটিনী হলো নদী। আচ্ছা, তারপর আছে গোরক্ষক, গোরক্ষক মানে রাখাল। আচ্ছা, পৃথিবী, পৃথিবী হচ্ছে বিশ্বভুবন। জলধর, জলধর হচ্ছে মেঘ। চলো নেক্সট, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। তাহলে এখানে কি আছে দেখো, বিশেষ্য হচ্ছে ঘাস, বিশেষণ ঘেঁষো, রাখাল, রাখালিয়া, আকাশ, আকাশী। আচ্ছা, আর কি আছে? মাঠ, মাঠ হলো মেঠো। আচ্ছা, আদর, আদুরে, গাছ, গেছো, লোক, লৌকিক। চলো পরের প্রশ্ন, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। নদী, আদর আর বাতাস। তাহলে দেখো এখানে উপসর্গ যোগ করতে বলেছে, মানে আগে বসবে। দেখো উপসর্গ প্রথমে দিয়েছি কি উপ, উপ আর মূল শব্দ আছে নদী, তাহলে হয়ে গেল কি না উপনদী। আচ্ছা, অন, অন আর মূল শব্দ হলো আদর, তাহলে কি হলো না অনাদর। তেমনি সু, তারপর বাতাস, সুবাতাস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। প্রথম প্রশ্ন আছে, ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা। দ্বিতীয় আছে, কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তৃতীয় প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। সরি, এখানে আঁচল বানানটা অচল হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। দেখো এগুলো কি হচ্ছে না সম্প্রসারিত অংশ, উদ্দেশ্য আর বিধেয়। প্রথমে কি হচ্ছে দেখো, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা। দ্বিতীয় হচ্ছে, হঠাৎ আগত দমকা বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, কেউ কোথাও নেই। তারপর কি রয়েছে না, আমাদের এই সুন্দর বিশ্বভুবন আঁচল পেতে ঘুমাচ্ছে এইখানে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে না, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিত রয়েছে যাদের অর্থ একই, এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। এই নতুন শব্দগুলি কি কি হচ্ছে তাহলে? না, নতুন শব্দ হচ্ছে একসাথে রয়েছে, দেখো জলপানি, লজ্জাসরম, বৃষ্টি বাদল, লোকজন, ধনদৌলত, দিনকাল। এগুলো কিন্তু একসাথেই হচ্ছে। চলো পরের প্রশ্ন, ওই যে অশ্বত্থ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম, এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। দেখো এর উত্তর কী হচ্ছে না, ওটি, ওগুলো, ওইসব, এগুলো। আচ্ছা, পরের প্রশ্ন কী রয়েছে, পথিকজনের ছাতা। সম্বন্ধপদটি চিহ্নিত করো, কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদযুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। তাহলে এর উত্তর কী হবে না পথিকজনের ছাতা। এখানে সম্বন্ধপদ কি না, এখানে সম্বন্ধপদ রয়েছে পথিকজনের। আচ্ছা, কবিতায় অন্য কয়েকটি সম্বন্ধপদ হলো না ঘাসের, গাছের, খোলের, ঘরের, নদীর। তেমনি আরও কিছু নতুন সম্বন্ধপদ যদি বলা হয় সেগুলো কি হবে
না নতুন সম্বন্ধ পদগুলো হবে শিক্ষকের উপদেশ, বাবার সম্পত্তি, দেবতার দান, মাথার ঘাম। চলো পরবর্তী প্রশ্ন। ওই বড় নৌকোটি বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটিমাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। দেখো, টি নির্দেশকের মতো একবচনের রূপ বোঝাতে আর যেসব নির্দেশক ব্যবহার হতে পারে তা হলো টা মানে গাছটা, খানা বইখানা, খানি চেয়ারখানি ইত্যাদি। চলো পরের প্রশ্ন। কবিতা থেকে বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে তার কীভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তো এর উত্তর কী হচ্ছে? না, এর উত্তর হচ্ছে কবিতায় বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দগুলি হলো না মেঘগুলো, লোকগুলো। আচ্ছা, বহুবচনের রূপ দেওয়ার জন্য শব্দের শেষে রা, এরা, গুলি, গুলো, গণ, বৃন্দ, কুল, বর্গ, রাশি, রাজি, পুঞ্জ, মালা, শ্রেণী, সমূহ, মণ্ডলী ইত্যাদি যোগ করা হয়। এর উদাহরণও তোমাদেরকে বলা হচ্ছে। দেখো দেখো বহুবচনাত্মক শব্দ আর নতুন শব্দ। রার সাথে আমরা কি যোগ করতে পারি? না, রায়ের সাথে আমরা যোগ করতে পারি ছাত্ররা। এরা থেকে কি হয়ে যাবে? না বালকেরা। আরও রয়েছে অনেক শব্দ, দেখো তোমরা। না কি রয়েছে? না বর্গ থেকে বন্ধুবর্গ, গণ থেকে সদস্যগণ, বৃন্দ থেকে ছাত্রবৃন্দ, কুল থেকে মানুষ্যকুল, গুলি থেকে ফুলগুলি। আচ্ছা, গুলো থেকে ফুলগুলো। আর কি রয়েছে? না আর রয়েছে রাশি থেকে জলরাশি, রাজি থেকে পুষ্পরাজি, পুঞ্জ থেকে মেঘপুঞ্জ, মালা থেকে উর্মিমালা। আচ্ছা, শ্রেণী থেকে পর্বত শ্রেণী, সমূহ থেকে নদুসমূহ, মণ্ডলী থেকে শিক্ষক মণ্ডলী। ঠিক আছে, চলো আর কি রয়েছে প্রশ্ন তোমাদের দেখি। না নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো দেখো, এগুলো নিজের ভাষায় তোমাদেরকে উত্তর দিতে হবে। এখানে কি বলা হয়েছে? না আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? না এখানে উত্তর কী হবে? না এখানে উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন। দুপুরবেলা চারিদিক নিস্তব্ধ, জনমানবহীন, সকলে যে যার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। এমনকি সূর্যের প্রচণ্ড তাপে জীবজন্তু পশু পাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে। পৃথিবীও যেন তার কর্মচাঞ্চল্য হারিয়েছে, শুধু বাতাস এসে মিহি সাদা ধুলো ওড়াচ্ছে। এমন দুপুরে মানুষজন, পশু পাখি, গাছপালা সহ প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল হয়ে থাকার দেখেই কবির মনে হয়েছে সমস্ত বিশ্বভুবন যেন সব কিছুকে ভুলে নিজেই আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল রূপেই কবির এমন ভাবনার কারণ। চলো আর কি প্রশ্ন রয়েছে? না আর প্রশ্ন রয়েছে, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠার সেই ছবিটা কেমন লেখো। তো দেখো, এর উত্তর কি হচ্ছে? না এর উত্তর হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় একটি অলস ও শান্ত দুপুরের ছবি তুলে ধরেছেন। অশ্বত্থ গাছের নিচে প্রকৃতির পাতা সবুজ ঘাসের গালিচা যেন অলস দুপুরের সুখসজ্জা। গরু বাছুরগুলোকে চড়তে দিয়ে রাখাল সেই নরম ঘাসের গালিচায় শুয়ে তার মাথার উপরে দিগন্ত জোড়া নীল আকাশটাকে দেখছে। টুকরো টুকরো ভেঙে বেড়ানো মেঘ দেখে তার মনে হয় মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। নদীর ধারে বাঁধা রয়েছে খড় বোঝাই করা একটি নৌকা। চারিদিক জনমানব শূন্য, কেবল বাতাস এসে মিহি মিহি ধুলো উড়িয়ে যাচ্ছে। দুপুরে এই নিস্তব্ধতা দেখে কবির মনে হয়েছে শুধুমাত্র মানুষজন নয়, এমন নিস্তব্ধ দুপুরে সমগ্র বিশ্ব প্রকৃতিও যেন আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। চলো এরপরে কি প্রশ্ন রয়েছে দেখি। না কোনো এক ছুটির দিনের দুপুরবেলা তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো, এই চিঠিটা আমি এখানে করাচ্ছি না, এই চিঠির ক্লাস আমি তোমাদের পরে অবশ্যই দেব, সেখান থেকে তোমরা করে নেবে। আর কি রয়েছে?
না তোমার দেখা একটি অলস দুপুরের ছবি আঁকো। এটা তোমার দেখা, তুমি তার পাশে যা দেখছো সেটাই তোমাকে লিখতে হবে। তো এই ছিল ভর দুপুরে অনুশীলনীর প্রশ্ন উত্তর। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও এবং সর্বদা পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।